স্কিন এত ফ্ললেস কিভাবে? আমি ঘুমাই, আমি পানি খাই, দ্যাটস ইট। জাস্ট তুমি লাইট কি একটা ওই ডিনার মন্ত্রে করা হয়। বিশ্বাস করো যে ব্রেকফাস্টটা হতে হবে রাজার মতন, Exactly. লাঞ্চটা রাজার ছেলের মতন, রাতের ডিনারটা হবে ভিখিরির মতন? একদম ভিকিরির মতন না, বাট লাইট। লাইক লোকে বলে সত্যিকারের সৌন্দর্য সেটাই যা মনকে তৃপ্ত করে, চোখকে নয়। এশা মার্ডার সিনেমার এশা হোক কিংবা সুন্দরী প্রতিযোগিতায় পূজা ক্রুজ, যাকে দেখলে আমাদের মন হয় তৃপ্ত। তার ব্যক্তিত্ব দেখলেই আমরা বুঝতে পারি সৌন্দর্য শুধুমাত্র বাইরের নয়, অন্তর্নিহিত সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। প্রিয় দর্শক, প্রিয় এই অভিনেত্রীকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের স্যান্ডালিনার রূপকথা। পূজা ক্রুজ এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী এবং মডেল। গত বছর এশা মার্ডার কর্মফল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এর আগে যদিও দামাল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি, র্যাম্প মডেলিং এও কাজ করছেন, অভিনয় করছেন থিয়েটারে মলুয়া চরিত্রে। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি পূজা ক্রুজ। হ্যালো পূজা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে। Thank you, তোমার তোমাকেও। ফ্যাশন সেন্সের একটা জিনিস খুবই ভালো লাগে যে তুমি যে ধরনের কাপড়ই পরো না কেন চমৎকার ভাবে ক্যারি করো। তোমার কবে থেকে মনে হলো যে ফ্যাশন সেন্সটা নিয়ে আরেকটু কাজ করা দরকার, আরেকটু গ্রো করা দরকার? আমি যখন ছোট ছিলাম তখন হতো কি, যে কোনো প্রোগ্রামে কোথাও গেলে সবাই আমাকে বলতো তুমি তো মডেলদের মতো হাঁটো বা মডেলদের মতো ড্রেস আপ। তো তখন থেকে আসলে আমার একটা মাথায় ছিল যে আমার স্টাইলটা একটু ডিফারেন্ট করা দরকার, যেন সবার চোখে পড়ি। তো ছোটবেলা থেকেই। আর এটার ফলশ্রুতিতেই বোধহয় তোমাকে লাক্স সুপারস্টারে দেখেছি এবং ইফ আই এম নট রং তুমি মিস কনফিডেন্টের খেতাব জিতেছিলে। সত্যিকার অর্থে তুমি ওখান থেকে যখন আবার তোমার রেগুলার ক্যারিয়ারে ব্যাক করলে, নর্মাল লাইফে তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার ড্রেস আপ, তোমার অ্যাপ্রোচ সব কিছুই যেন চেঞ্জ হয়ে গেল। সেখানকার গ্রুমিংয়ের কতটা প্রভাব ছিল তোমার উপর? আগে যেটা হতো, কোথাও গেলে আশেপাশে মানুষ বলতো আমার ড্রেস আপটা সুন্দর বা আজকের আউটফিটটা সুন্দর। তো ওইটা হতো কি নিজে থেকে করা। আর একটা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যাওয়ার পর যেটা হয়, আসলে সব কিছু শেখা হয় হাতে কলমে। তো এরপরে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো তখন হয় কি, নিজেকে আরেকটু গোছানো, আরেকটু গুছিয়ে আউটফিট বা যে কোনোভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করা। তো ওইভাবেই আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো মানুষের ক্ষেত্রেই, গ্রুমিং সেশন। তো এরপর থেকে আসলে সব কিছু হয়তো একটু ডিফারেন্ট, আমি জানি না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এশা মার্ডার কর্মফলে তোমাকে দেখেছি ভিন্ন এক রূপে, ভিন্ন এক চরিত্রে, বড্ড সাদামাটা কিন্তু খুবই বোল্ড। এবং এই চরিত্রে মানে অর্থাৎ এশা চরিত্রে অভিনয়ের জন্য তোমাকে ফিজিকে কোনো চেঞ্জ আনতে হয়েছিল? সেটা ফিজিক্যাল স্ট্রাকচার, ওয়েট লস? আমি যেহেতু লাক্সের পর আসলে র্যাম্পে ছিলাম রেগুলার, তো এরপরে আমার কাছে যখন এশা মার্ডারটা আসে, তো ওইটা কিন্তু একটা মফস্বলের মেয়ে এশা। তো ওই জায়গাতে একটা মফস্বলের মেয়ে অবশ্যই একটা র্যাম্প মডেলের মতো দেখতে হবে না, এবং তার ফিজিক, তার হাঁটা চলা ওই রকম হবে না। তো ওই জায়গাটা থেকে আমাকে একটু ওয়েট গেইন করতে হয়েছিল। তো হ্যাঁ, এটুকু চেঞ্জেস আনতে হয়েছে। এবং আসলে হাঁটা চলাটাও আসলে একজন মফস্বলের সাধারণ মেয়ে যেরকম হয়, তো ওইটাও নিজেকে আসলে আয়ত্ত করতে হয়েছে। একটা সময় নিজে থেকেই চেষ্টা করেছো নিজেকে চেঞ্জ করার, তারপর একটা বিউটি প্যাজেন্টে গেছো। সেই তোমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আমি একটু জানতে চাই যে একজন নবীন অভিনয় শিল্পীর জন্য তার গ্রুমিং কতটা দরকার? আসলে যে কোনো সেক্টরে গেলেই দরকার, যদি আমি একটা কাজে পারফেক্ট হতে চাই। হ্যাঁ, তো পারফেকশন আনতে হলে মানে গ্রুমিংটা দরকার। আমি যদি একটা ক্যারেক্টার নিয়ে প্লে করি, তো ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য আমাকে জানতে হবে ক্যারেক্টারের কোন কোন বিষয়গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তো লাক্সও ছিল, এবং এর পরবর্তীতে আমি আসলে থিয়েটার করেছি প্রাচ্যনাটে। তো ওইটাও খুব কাজে দিয়েছিল আমার। তো সব কিছু মিলিয়ে আসলে চেষ্টা থাকতে হয়। কাজের গল্প তো অনেক হলো, চলো না এবার একটু রূপচর্চার গল্প করা যাক। আমি একটু জানতে চাই তোমার রূপের রহস্য, তোমার স্কিন এত ফ্ললেস কিভাবে?
আমি ঘুমাই, আমি পানি খাই, দ্যাটস ইট। কত ঘন্টা ঘুমাও দিনে? 8 ঘন্টা মাস্ট। রিয়েলি? ইয়া, রাতে একটু কম হয়, দিনে একটু ট্রাই করি ওইটা কভার করার। আর চুলের যত্নে কি করো? চুলের যত্নে আসলে আমার চুল বাই বর্ন সিল্কি, কারণ আমি আমার বাবার হেয়ার পেয়েছি, তো ওই জায়গা থেকে চুলের যত্নে তেমন কিছু করা হয় না। উল্টা আমি হেয়ার স্টাইল করতে পারি না, আমার চুল অনেক সিল্কির জন্য। শপিং হ্যাবিটস নিয়ে একটু জানবো, তুমি কতটা শপাহলিক পূজা? অনেক অনেক অনেক, আমি অনেক শপিং করতে পছন্দ করি। উইন্ডো শপিং করো নাকি লিস্ট করে আচ্ছা আজকে শপিং মলে যে এগুলো কিনবো? হ্যাঁ হ্যাঁ, আমি শপিং মলে যে শপিং করতে বেশি পছন্দ করি। তো দেখা যায় যে দেশের বাড়ি গেলে সবসময় ওইখানে শপিং করা হয়, তো ড্রেস, জুয়েলারি, মেকআপ সবকিছুই আসলে আমার কালেকশন অনেক বেশি থাকে। তো ধরো তুমি ট্রাভেল করতে গেছো কোনো একটা দেশে, তোমার হাতে 5 দিন সময়, তুমি শপিং এ কতটা সময় দাও এর মধ্যে? আচ্ছা, আমি যদি ঘুরতে যাই, আমি ঘোরার জন্য দিন ঠিক করে রাখি এবং শপিং এর জন্য আলাদা দিন থাকে। সো মানে আমি দুইটা মিক্সড করি না। আচ্ছা, তো আমার দুইটাই করা হয়, কারণ একটা জায়গায় ঘুরতে গেলে আমি এনজয়ও করি এবং মি টাইম আমার অনেক দরকার হয়, এবং শপিং টাইম তো মাস্ট। মি টাইমে কি করো এমনিতে? আসলে আমি সারাদিন ব্যস্ততার পর আমার চুপ করে একটু বসে থাকতে হয়, একটু বসে একটু কফি খাবো বা চা খাবো এবং ভিউ দেখবো, তো এটা আমি অনেক এনজয় করি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো ট্রাভেল করতে তুমি খুবই ভালোবাসো, তো একটু জানতে চাই যে কতগুলো দেশে ঘোরা হয়েছে এখন পর্যন্ত? আমি আসলে বেসিক্যালি এশিয়ার মধ্যে ঘোরা হয়েছে, সেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলোতে ঘোরা হয়েছে। আর বিভিন্ন দেশে গেলে সেখানকার লোকাল কুইজিন তো নিশ্চয়ই ট্রাই করা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, আমি ফুডি, আমি আসলে সব ধরনের ফুড খেতে পছন্দ করি, পরে আমি ডায়েট করে কমিয়ে ফেলবো, বাট আমি ফুড টেস্ট করব। এটা খুব ফেভারিট কুইজিন কোনটা তোমার? থাই। আর বাংলাদেশে থাকলে, মানে নিজের ঘরে থাকলে, শুটিং এ থাকলে কি কি খাবার খাওয়া হয় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে? ব্রেকফাস্টটা আমি আসলে একটু হেভি করি, আর লাঞ্চটা হয় কি ব্রেকফাস্ট থেকে একটু কম করা হয়, আর ডিনারটা আসলে হালকা। তুমি কি ওই মন্ত্রে বিশ্বাস করো যে ব্রেকফাস্টটা হতে হবে রাজার মতন, Exactly. লাঞ্চটা রাজার ছেলের মতন, রাতের ডিনারটা হবে ভিখিরির মতন? একদম ভিকিরির মতো না, বাট লাইট। তো ফিটনেস নিয়ে তুমি কতটা সচেতন? বিকজ যে প্রফেশনে রয়েছে এখানে ফিট থাকাটা খুবই দরকার। আর তোমার ঘুমের কথা শুনে তোমার বড্ড হিংসা হচ্ছে, শুনি বাকিটা তোমার কাছে। আচ্ছা, ফিটনেসের যেটা, আমি যেহেতু অ্যাক্টিং প্রফেশনে এখন, তো হয় কি আমার যখন যেই ক্যারেক্টার, আমাকে তো তখন ওই রকমই হতে হবে। তো আমি এক ধরনের ওয়েট নিয়ে বা স্ট্রাকচার নিয়ে তো সবসময় থাকতে পারবো না, যখন যেটা আমি আসলে তখন ওইভাবেই নিজেকে প্রস্তুত করতে পছন্দ করি, যেমনটা এশা মার্ডার হয়েছিল। এবং নেক্সটে যদি আমার মন মতো কোনো কাজ হয়, তখন দেখা যাবে হয়তো আরও ওয়েট গেইন করতে হবে বা আর একটু শুকাতে হবে, তো ওইটাকে মাথায় রেখে আসলে আমি মেনটেন করার ট্রাই করি। শরীরের যত্ন খুব ভালো করে নাও, কিন্তু মনের যত্ন কি আলাদা করে নেওয়া হয়? মনের যত্ন নেওয়া হয়, কারণ আমাদেরকে তো একদম ফুললি কনসেন্ট্রেশন দিতে হয় যে কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে গেলে, তো ওই জায়গায় আসলে মন ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট, তো আমি মনের যত্নটা নিই। আর্টিস্ট মাত্রই খুবই সেনসিটিভ, যে কোনো স্পর্শকাতর বিষয় না, যে কোনো শিল্পী বা যারা একটু শিল্পমনা তাদেরকে মানে খুব দ্রুত এফেক্ট করে। এবং আমি অনেক ইমোশনাল, তো আমি মনে করি ইমোশন থাকাটা ভালো, তাহলে হয় কি প্রত্যেকটা জিনিস আসলে আমি কানেক্ট হতে পারবো প্রত্যেকটা জিনিসের সাথে। তো ওই জায়গা থেকে আমাকে মন ভালো রাখতে হয়, কখনো সবসময় ভালো রাখতে হয় না। ধর একটা কান্নাকাটির সিন আছে, ওখানে তো মন ভালো রাখলে হবে না, না না না। তো ওখানে আমাকে একটু দুঃখী হতে হয়। তো আমি মনে করি যে ইমোশন থাকাটা অনেক ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের। এবার একটু রিয়েল লাইফের কথা জানতে চাই। রিয়েল লাইফ বলতে আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কমেন্ট অনেক সময় আমাদেরকে যেমন আমাদের মনটা অনেক সময় যেমন উৎফুল্ল করে, আমাদেরকে খুব স্যাড করে দেয়। এশা মার্ডার কর্মফলে অভিনয়ের পরে তুমি প্রচুর সাড়া পেয়েছো, সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশংসায় ভেসেছো, পাশাপাশি অনেক জায়গায় দেখেছি নেতিবাচক অনেক কমেন্ট এসেছে। এটা ছাড়াও তোমার আপলোড করা ফটো বা যে কোনো কন্টেন্ট বা স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমরা অনেক ধরনের দেখি যে অনেকে বুলি করার চেষ্টা করে, এটা ফর এনিওয়ান। এই জিনিসগুলো সামলাও কি করে? আমি আসলে এটা মাথায় নিই না, সামলাই না, তো আমাকে এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না, তো ওইটা নিলে হয় কি একটা এক্সট্রা হেডেক, তো এটা আমি নেই না। আমার কথা হচ্ছে, দেখো খারাপ কমেন্টস কারা করে,
20% 10%, হ্যাঁ। বাট 80% তো আমাকে ভালোবাসছে, তো আমি ওইটাই আসলে পিক করি। ওকে, সো পূজা, আমরা তো কাজ নিয়ে গল্প করলাম, তোমার লাইফস্টাইলটাও একটু জানলাম। এবার তোমার সাথে খুব মজার একটা গেম খেলবো, হুইচ ইজ Okay. র্যাপিড ফায়ার। ও গড, ওকে। তো পূজা, আমরা চলে এসেছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের দুইটা খুবই মজার রুল রয়েছে। নাম্বার 1, তুমি কোনো প্রশ্নের উত্তর স্কিপ করতে পারবে না, প্রত্যেকটা Okay. প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবং মানে নাম্বার আমি 2, পাস করতে পারবো না না, কোনো সুযোগ Okay. নাই। এবং নাম্বার 2 হলো, তোমাকে আমি খুব র্যাপিডলি কোয়েশ্চেন করব, তোমাকে আরো দ্রুততম সময়ে আনসার করতে হবে এবং প্রত্যেকটা উত্তরে থাকতে হবে ফায়ার। ওকে, রেডি? লেটস স্টার্ট। একজন উপস্থাপকের একজন অতিথিকে কোন ধরনের প্রশ্ন করা উচিত না? বিব্রতকর কোনো কোয়েশ্চেন করা উচিত না। যদি পূজা ক্রুজ না হয়ে পূজা চেরি হতেন, কি করতেন? আমি পূজা ক্রুজি থাকবো। যখন মেসেঞ্জারে কেউ লেখে ইউ আর সো হট, কি রিপ্লাই দেন? থ্যাংক ইউ। আপনার বডি পার্টসের কোনটি আপনার বেশি প্রিয়? সব, মানে পুরোটা মিলিয়েই তো আমি। সুযোগ পেলে কোনটি পরিবর্তন করতে চান? নাথিং, আমি অনেক এক্সপ্লোর করতে চাই। আপনার বডি পার্টসের কোন দিকটি আপনাকে মুগ্ধ করে এবং কোন দিকটি নিয়ে আপনি হতাশ? অ্যাকচুয়ালি আই লাভ মাই সেলফ, তো আমি সব কিছু নিয়েই মুগ্ধ এবং হতাশ না। সৃষ্টিকর্তার সৃষ্টি সবই সুন্দর, তো আমি Okay. not হতাশ। পাসপোর্টে আপনার পুরো নাম কি? পূজা এগনেস ক্রুজ। নিজের টাকায় কেনা নিজেকে দেওয়া সবচেয়ে এক্সপেন্সিভ গিফট কি ছিল? ওয়াচ, হুইচ ব্র্যান্ড? বুলগারি। স্ট্রিট ফুড কোনটি বেশি প্রিয়? ফুচকা, ছোট ছোট ফুচকা। পানিপুরি। হ্যাঁ, যাকে দেখলে আপনার হিংসে হয়? কাউকেই না। যে রঙের পোশাক আপনি কখনোই পরবেন না? আমি সব ধরনের কালার পরতে পছন্দ করি। যদি কখনো রোড ট্রিপে দুজন নারী কলিগকে নিয়ে যেতে বলা হয়, আপনি কাদেরকে সিলেক্ট করবেন? বাঁধন আপু। ওকে, আমার নামের সাথে মিল যার, পূজা। পূজা চেরি, yeah. ওকে, থ্যাংক ইউ সো মাচ পূজা, খুবই ভালো লাগলো কথা Thank বলে, you. আড্ডা দিয়ে। আর আজকে আমাদের স্যান্ডালিনা রূপকথার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। এবং স্যান্ডেলিনা রূপকথা এবং মাছরাঙ্গা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আজকে আমি আপনাদের দেখাবো ফেস লিফটিং মাসাজ। কেমন করে আপনি ফেসটাকে লিফট আপ করবেন, স্যাগিনেসটা যেন কম থাকে, সেটা একটা মাসাজের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে আপনি যদি রেগুলার করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। আজকে আমার সঙ্গে আছে মডেল নেহা। নেহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু? আমি ভালো আছি। আজকে যেটা দেখাবো, তুমি আমার সাথে বলছিলে যে আমার ফেসের শেপটা স্কোয়ার, এটা কি করা যায়। তো এইটা দিয়ে দুটো কাজ হবে। একটা, যাদের একটু এইজ হয়ে যায়, একটু স্যাগিনেস হয়, সেটাও কমবে, প্লাস তোমার যে শেপটা প্রপার শেপে কিন্তু আনা সম্ভব তুমি যদি রেগুলার করো। এখন আমি এখানে একটা স্যাফরন অয়েল, এটাকে আয়ুর্বেদের ভাষায় বলে কুমকুমাদি তেল। কুমকুম মানে হলো স্যাফরন, আমার এই যে এখানেই আছে জাফরান। মশলার মধ্যে সবচাইতে দামি মশলা। নারিকেল তেলের সাথে এটাকে জাল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে এই কালারটা চলে এসেছে। আর কিচ্ছুর দরকার নেই, কারণ স্যাফরন এমনিতে স্কিনকে ব্রাইট করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, আর তার সাথে কোকোনাট অয়েল আছে। কোকোনাট অয়েলেরও যে গুণগুলো আছে সেগুলো আমরা এই অয়েলের মধ্যে পেয়ে যাচ্ছি। কতক্ষণ ফোটাতে হবে এটা? খুবই অল্প আছে, 20 মিনিট। যখন দেখা যাবে যে কালারটা চলে এসেছে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে এটা 5 থেকে 6 ঘন্টা, যেন স্যাফরনের পুরো কালারটা অয়েলের মধ্যে চলে আসে। তারপর ছেঁকে অয়েলটা ব্যবহার করব। তো কিভাবে আমরা অ্যাপ্লাই করব নিজের উপরে, তাই দেখুন আমাকে সাহায্য করছে মডেল নেহা। এবারে আমি মাসাজটা দেখাবো, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। অল্প একটু অয়েল আমি নিচ্ছি, খুব বেশি অয়েল দিব না। প্রথমে যেটা করতে হবে এই পোর্শনটা, হ্যাঁ, স্টেপ 1 এইটা তুমি একটু করো, নিজে করো নিজেরটা। স্টেপ 1 হলো যাদের এই
হ্যাঁ এই এই এটা হলো স্টেপ 1, ঠিক আছে? এই তারপরে স্টেপ 2তে গেলে যেটা করতে হবে, যখন আমরা বাসায় করব অনেক বেশি করে তেল নিয়ে সুন্দর করে এই 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 তুমি একটুখানি তেল অল্প নেবা, হ্যাঁ বেশি না, অল্প একটু তেল দিয়ে নিজেরটা নিজে, তোমার হাতের যে একটা হিট আছে ওই হিট দিয়েই তোমার এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই এখান থেকে যে একটা জ লাইন বের হয়ে আসে তখন তোমার মানে চেহারার যে শেপটা আছে সেটা ঠিক হয়ে যাবে। এই এটা হলো স্টেপ 2। এরপরে হবে স্টেপ 3, একটা হাত যাবে আর একটা হাত আসবে। স্টেপ 3 নিজে করো, হ্যাঁ 3, ঠিক একইভাবে দুই পাশেও একই রকম করতে হবে। হ্যাঁ এই পাশেও একইভাবে একদম গুনে গুনে তোমার 30 থেকে 40 বার পর্যন্ত এক একটা সেট হিসাবে নিতে হবে। হ্যাঁ এইভাবে 30 করলে, তারপরে এইভাবে 30 করলে, এইভাবে 30 করলে। স্টেপ 1, হ্যাঁ স্টেপ 2 প্রেশার দিয়ে, হ্যাঁ স্টেপ 3। তাহলে এই যে তোমার যে জায়গাগুলো অনেক বেশি পাফিনেস ফোলা এখান থেকে আসতে হবে, নাকের এখান থেকে নাও। এই এটা আরেকটা স্টেপ, হ্যাঁ 1 2 3 4। এই কয়টা স্টেপ যদি তুমি রেগুলার করো তাহলে দেখা যাবে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তুমি 20 মিনিট সময় নাও নিজের জন্য। কোকোনাট অয়েল, স্যাফরন না থাকলেও কোনো প্রয়োজন নেই, ফ্রেশ কোকোনাট অয়েল যেটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা দিয়ে তুমি ফুল ফেসটা এরকম এই যে এরকম করে এরকম করে এরকম করে, ধরো আমাদের যখন তো এইজ হয়ে গেছে তো আমাদের যেটা হয় মধ্যাকর্ষণের ফলে নিচের দিকে ঝুলে, কিন্তু এর যদি রেগুলার করা হয় এরকম 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 তাহলে কিন্তু এটা আস্তে আস্তে করে জিনিসটা মানে কোলাজেন প্রোডাকশনটা বেড়ে যায় এবং ইলাস্টিসিটিটা বাড়ে, তখন আর স্যাগিনেসটা থাকে না আর প্রপার শেপ চলে আসে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আর অনেক কিছু শিখলাম আপনার কাছে। প্রিয় দর্শক, আমি আপনাদের যে প্রসেসটা দেখালাম তাদের যে এই সমস্যাগুলো যাদের আছে, যাদের একটু এইজ হয়ে গেছে, স্যাগিনেস আছে, তারা যদি রেগুলার একটু মেনটেন করেন, প্রতিদিন একদিন করবেন 5 দিন করবেন না, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। যদি আপনি রেগুলার করেন অবশ্যই ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। দেখা হবে আবারও, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে বাতের ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি এবং বাতকে নির্মূল করতে পারি। আমরা সবসময় ইয়োগা শুরু করবার পূর্বে আমাদের শ্বাস এবং মন দুটিকে একটি ভারসাম্য অবস্থায় নিয়ে আসতে হবে, তারপর আমরা আসনগুলো করবার চেষ্টা করব। তো সেজন্য আমরা মেডিটেশন করব, চোখ বন্ধ করে বসে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে একটি আরাম অবস্থা সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটি করতে থাকব। তারপর আমরা ধ্যান করব, আমাদের চিন্তাকে একটি পয়েন্টে রাখবো। যখন আমরা আমাদের মনকে একটি জায়গায় রাখবো, অটোমেটিকলি আমি ব্যথামুক্ত হতে পারবো। এটি মানসিক অবস্থাকে শক্তিশালী করবে। আমরা মেডিটেশন 2 থেকে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট নির্ভর করে কে কতক্ষণ থাকতে পারবো। এটি করবার পর আমরা হাঁটুর উপর বজ্রাসনে আসব। প্রথম বজ্রাসনা করব। শিলা যেভাবে বসেছে হাঁটু দুটো একসাথে রেখে এইভাবে কিছুদিন বসার অভ্যাস করব। কারণ হলো আমাদের আর্থ্রাইটিস যে ব্যথাগুলো থাকে এই জায়গাগুলো সঠিকভাবে লেনথেন না হওয়ার ফলে, ব্লাড সার্কুলেশন না হওয়ার ফলে ইনঅ্যাক্টিভ বা আপনার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তার ফলেই কিন্তু আমরা এই সমস্যাটি থাকি। এইভাবে বসবার ফলে কিন্তু আমাদের এই জায়গাতে সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন হবে এবং একটি শক্তিশালী অবস্থা সৃষ্টি হওয়ার ফলে জায়গাটিকে কিউর করবে। এটি অনেক দিন করবার পর তারপর আমরা ধীরে ধীরে এই অবস্থা থেকে হাঁটু আমাদের পায়ের গোড়ালিকে প্রসারিত করার চেষ্টা করব। এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাতের সাপোর্ট নিয়ে হাত দুটো দুপাশে রাখবো। চেষ্টা করব হাতের সাপোর্ট নিয়ে, যদি সম্পূর্ণ পারি, আমাদের হিপকে নিচে রাখবো। তার আগে এটা কখনো জোর করে করা যাবে না, আপনি হিপ কখনো নিচে রাখবেন না, আগে চেষ্টা করবেন
যখন এটা হয়ে যাবে তারপর আমরা হাতকে আমাদের বাহুর উপরে এইখানে রেখে আমরা এটিও 4-5 মিনিট আর একটু বেশি সময় থাকবার চেষ্টা করব, যেন আমাদের এই জায়গাটি শক্তিশালী হয় এবং বাতকে নির্মূল করতে পারি। এটি করবার পর আমরা ধীরে ধীরে এবার পায়ের উপর উঠে যাব, দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে প্রিয় দর্শক আমরা আমাদের গোড়ালিকে টুইস্ট করব, গোড়ালি এবং টোসকে টুইস্ট করব। যেমন ধরুন আপনি আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে বাম গোড়ালি দিয়ে টাচ করবেন এবং বাম পাকে আপনি ডান দিকে সবটুকু রাখবেন, অর্থাৎ আঙ্গুল এবং অন্য পায়ের গোড়ালি এদিকেও কিন্তু এক পায়ের গোড়ালি এক পায়ের টোস এই অবস্থায় রাখবো। এর ফলে কিন্তু আমাদের যে হাঁটুর জায়গাটি আছে এটি টুইস্ট হচ্ছে। টুইস্ট হওয়া কেন জরুরি? টুইস্ট হলে পরে সম্প্রসারণ হয়। আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন ব্লাড সার্কুলেশন যত বেশি হবে জায়গাটি অ্যাক্টিভ হবে এবং জায়গাটি তার নিজস্ব প্রাকৃতিক যে অবস্থা আছে সেটিতে প্রবেশ করবে, যার ফলে আমাদের যে প্রবলেমগুলো সলভ হবে। ঠিক একই প্রক্রিয়ায় অপর পাশটিও আমরা করে নিব। এবার আমরা আসন করব। একটি আসন এটির নাম হলো চেয়ার। পায়ের পাতার পজিশন, হাত দুটো গভীরভাবে গ্রহণ করে হাঁটুকে হালকা এইভাবে ব্যান্ড করার চেষ্টা করব। এটির নাম হলো চেয়ার। এটি খুবই উপকার, কারণ আপনি যখন এই পজিশনে থাকবেন মূলত আমাদের হাঁটুই কিন্তু শক্তিশালী হচ্ছে। এখানে কমপক্ষে আপনি 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর এটিকে আরও ভালো করবার জন্য আমরা টুইস্ট করব। হাতের পাতা দুটো রেখে ডান কনুইকে বাম হাঁটুর উপরে বা বাম কনুইকে ডান হাঁটুর উপরে এভাবে সবটুকু টুইস্ট করতে থাকবো। তার ফলে হবে কি, স্পাইনটিও কিন্তু লেন্থ এবং টুইস্ট হওয়ার ফলে এখানে ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার ফলে এটি শক্তিশালী হবে। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আমরা অপর পাশটিও করে নেব। প্রিয় দর্শক, তারপর আমরা ত্রিকোণাসনা বা ট্রায়াঙ্গেল পোজটি করব। আমাদের যে পাশে করব সেই হাঁটুটি সোজা হবে এবং পায়ের পাতা সে পাশে যাবে। যদি আমরা ডান পাশে করি তাহলে ডান পায়ের পাতা সোজা যাবে। হাত দুটো প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে আমরা ডান দিকে হলে ডান পাতাকে চেষ্টা করব প্রশ্ন করতে, বাম দিকে হলে বাম পাশে। কিন্তু এখানে মনে রাখতে হবে হাঁটু দুটো সোজা থাকবে এবং আপনার দৃষ্টি উপরের দিকে থাকবে, অপর হাতটি উপরের দিকে এরকম স্ট্রেট থাকবে। এখানে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে অপর পাশটিও আমরা করে নেব। প্রিয় দর্শক, এই আসনগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নিব। বাতের সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই প্রক্রিয়াটি অনুসরণ করার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আমাদের এই সমস্যার একমাত্র কারণ হলো ভিটামিন ডি এর অভাব। সেজন্য আপনাকে সূর্যের আলোতে যেতে হবে। সূর্যের আলো ছাড়া ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় না। ভিটামিন ডি কনভার্ট হলেই কিন্তু ক্যালসিয়াম কাজ করে, নতুবা ক্যালসিয়াম কাজ করে না। যার ফলে আপনাকে ওমেগা 3 এবং ভিটামিন ডি রিচ খাবারগুলো খেতে হবে, নিয়মিত সূর্যের আলোতে যেতে হবে। তার পাশাপাশি আপনাকে কাঁচা হলুদ, যদি ব্যথা বেশি হয় হালকা কুসুম গরম পানিতে খাওয়ার অভ্যেস করুন, আপনার ইনফ্লামেশন বা ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা রূপকথা। দেখতে দেখতে আজকের আয়োজন থেকে বিদায় নেবার তো সময় হয়ে গেল। আজকে একজন প্রিয় তারকা অতিথির সাথে দারুণ আড্ডা দিয়েছি। পাশাপাশি আপনাদের জন্য সৌন্দর্য চর্চার কিছু টিপসও যেমন ছিল, পাশাপাশি ছিল শরীর এবং মন একসাথে ভালো রাখতে বেশ কিছু নতুন যোগার আসনও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।